তো দুইটা শো করবে, একটা হচ্ছে তোমার পার্টিকল লাইক প্রপার্টিস থাকবে এবং সাথে হচ্ছে তোমার ওয়েভ লাইক প্রপার্টিস থাকবে। ঠিক আছে, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো ফ্রি মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম ফ্রি হিসেবে চলাচল করতে পারে, যেখানে কোনো মিডিয়াম নাই, মিডিয়াম ছাড়া এরা চলাচল করতে পারে। এবং এগুলোর ক্ষেত্রে দেখো এরা বিভিন্ন ইসের দিকে, প্লেনের দিকে রোটেট করতে পারে, বুঝছো? An electromagnetic radiation contains both electric and magnetic components. এর সাথে দুইটা জিনিসই যুক্ত থাকে, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক তার মানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, ম্যাগনেটিক ফিল্ডও থাকবে। ঠিক আছে, তো আমরা জানি ভ্যারিয়েবল ইলেকট্রিক ফিল্ড তারা কি করবে, বিভিন্ন ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এবং বিভিন্ন ধরনের ম্যাগনেটিক ফিল্ড তার ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, অর্থাৎ দুইটার সাথে দুইটা পরস্পরভাবে সম্পর্কিত। যেমন তোমরা যখন ইন্টারে পড়ছো যে মোটরের কার্যপ্রণালী, তোর মধ্যে ছিল কিন্তু যে একটা কাঁচা লোহার দণ্ডকে যদি তার দিয়ে পেঁচিয়ে তার মধ্যে ইলেকট্রিসিটি পাস করা হয়, তাহলে সেই কাঁচা লোহাটা একটা অস্থায়ী চুম্বকে পরিণত হয়, তাই না? তো এখানে ইলেকট্রিসিটির প্রভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল, বুঝছো? তো ঠিক এমনি ভাবে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আবার ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে। এই দুইটা জিনিসকে একসাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলা হচ্ছে, যখন দুইটা জিনিস শো করতেছে। The above diagram illustrates how a EM radiation propagates. তো এখানে জিনিসটা দেখানো হচ্ছে এটা কিভাবে, এইভাবে যাতে থাকে। তো একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা পাশাপাশি কিন্তু হচ্ছে পরস্পরের পারপেন্ডিকুলার সাইডে থাকতে থাকে, আগাতে থাকে। তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি দেখো, it is the arrangement of all types of electromagnetic radiation in order of their increasing or decreasing wavelength or frequency। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা হচ্ছে সেই একটা রেঞ্জ বা হচ্ছে একটা তোমার লিস্ট, যার মধ্যে আমরা এইগুলাকে রেডিয়েশন গুলাকে তাদের ওয়েভলেংথ অথবা ফ্রিকোয়েন্সির ইনক্রিজিং অর্ডার অথবা ডিক্রিজিং অর্ডারে সাজাবো, অর্থাৎ কম থেকে বেশির দিকে সাজাবো অথবা বেশি থেকে কমের দিকে সাজাবো, এবং সেটা হতে পারে ওয়েভলেংথ, হতে পারে ফ্রিকোয়েন্সি, এবং দুইটা পরস্পরের উল্টা। অর্থাৎ ওয়েভলেংথ যদি বেশি থেকে কমের দিকে যায় তাহলে ফ্রিকোয়েন্সিটা কম থেকে বেশির দিকে যাবে, বুঝছো? আচ্ছা, যেমন তোমার এই জিনিসটা, ঠিক আছে। তো আমাদের এখানে কি আছে, ওয়েভলেংথ এখানে দেখো কমতেছে, ঠিক আছে, আর নিচের দিকে ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়তেছে। এইভাবে আমাদের এই একদিক থেকে একদিকে যাচ্ছে। রেডিও ওয়েভ, এরপরে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, এক্স রে এবং গামা রে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা তোমরা কোথায় দেখছিলা, স্পেকট্রামটা যে ইউভি তে দেখছিলা, যে ইউভি তে কি নিয়ে কাজ হয়, আল্ট্রাভায়োলেট রে এবং হচ্ছে ভিজিবল রে, এই দুইটা রে নিয়ে কাজ হয়। আচ্ছা, এরপর দেখো এমিশন স্পেকট্রা এবং অ্যাবজর্পশন স্পেকট্রা। তো এখানে জিনিসটা আসলে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সেই বেসিক, তোমরা ইন্টারে যেটা পড়ে আসছো কেমিস্ট্রিতে, যে যদি কোনো একটা অ্যাটমের মধ্যে আমরা বাইরে থেকে এনার্জি ইনপুট করি তাহলে কি হবে, আউটার শেলের ইলেকট্রন গুলা তারা হচ্ছে তোমার হায়ার হায়ার স্টেটে চলে যাবে বা হায়ার এনার্জি শেলে চলে যাবে। আবার যদি এইটা ইলেকট্রনটা আবার আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেই এনার্জিটাকে সে রিলিজ করবে। এই জিনিসটা বেসিক জিনিস, সেটাকে দেখো কিভাবে এখানে ইউজ করা হচ্ছে। When energy is applied to an individual atom, the electrons of atom will absorb energy and jump from lower energy state। ঠিক আছে, লোয়ার এনার্জি স্টেট টু হায়ার এনার্জি স্টেট, অর্থাৎ যখন কোনো একটা অ্যাটমের মধ্যে আমরা এনার্জি দিব, তখন সেটা কি করবে, এই অ্যাটমের যে ইলেকট্রন গুলো আছে তারা এই এনার্জি অ্যাবজর্ব করবে এবং নিম্ন শক্তি স্তরের শেল থেকে বা কক্ষপথ থেকে উচ্চ শক্তি স্তরের কক্ষপথ তারা শিফট করবে। অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি দ্য ইলেকট্রনস রিটার্ন টু দ্য গ্রাউন্ড স্টেট এন্ড এমিট এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এরপরে সাথে সাথে এরা আবার আগের স্টেটে অর্থাৎ লোয়ার স্টেটে ফিরে আসে এবং যেহেতু এনার্জি সে গেইন করছিল এবার সে এনার্জিটাকে রিলিজ করে দিবে। এই এনার্জিটা যে রিলিজ করতেছে, এই রিলিজড এনার্জির ফর্ম হবে ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম, অর্থাৎ ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড একসাথে থাকে, এরকম একটা ফর্মে তারা এই রেডিয়েশন গুলোকে এমিট করে থাকবে। For an atom, the emitted radiation is of discrete wavelength. একটা অ্যাটমের জন্য দেখো আমাদের রেডিয়েশনটা একটা নির্দিষ্ট ওয়েভলেংথের হবে। The collection of these radiations for that atom is called the emission spectra of that atom. তো এখন এই অ্যাটমের জন্য যে বিভিন্ন রেডিয়েশন গুলো আমরা পাচ্ছি, এগুলোর যে সমষ্টি বা একত্রিত ফর্ম সেটাকে আমরা বলবো স্পেকট্রা, এই অ্যাটমের স্পেকট্রা। ইচ অ্যাটম হ্যাজ ইউনিক এমিশন স্পেকট্রাম। প্রত্যেকটা অ্যাটম তার হচ্ছে নির্দিষ্ট ধরনের বা ইউনিক টাইপের একটি এমিশন স্পেকট্রা থাকবে, যেটা হচ্ছে অন্য অ্যাটমের সাথে মিলবে না। ঠিক আছে, let us consider that we have a sample containing 4 hydrogen atoms living separately। বলতেছে আমরা একটা এক্সাম্পল দেখি যেখানে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে পাশাপাশি এবং তারা হচ্ছে আলাদাভাবে আছে।
Now we know that hydrogen has only one electron. আমরা জানি হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে। This electron is present in shell 1 এবং এটা হচ্ছে 1 নম্বর শেলেই থাকবে। Suppose energy is applied in the form of heat. তো আমরা এখানে কি করলাম, হিটের মাধ্যমে এনার্জিটাকে দিলাম, ঠিক আছে। মনে করো ফ্লেমের মধ্যে দিয়ে, অর্থাৎ শিখার মধ্যে, অগ্নিশিখার মধ্যে দিয়ে এনার্জি দেওয়া হলো হাইড্রোজেন অ্যাটমে। Let us consider that the energy causes the electron in atom 1 to jump to shell 2. বলতেছে এখন 1 নম্বর অ্যাটমের যে এটা আছে, ইলেকট্রনটা আছে, সে কি করবে, 2 নম্বর শেলে অর্থাৎ হায়ার স্টেটে চলে গেল। এবং অ্যাটম 2 যেটা ছিল সেটা হচ্ছে 3 নম্বর শেলে, অ্যাটম 3 সেটা 4 নম্বর শেলে, এভাবে তারা পরস্পরের তার হায়ার স্টেটে চলে গেল। Within nanosecond, the electron in each atom will lose energy and jump to lower energy shell. তো কিছুক্ষণের মধ্যে, ন্যানোসেকেন্ডের মধ্যে দেখো ইলেকট্রনগুলো আবার তাদের এনার্জি গুলো লুজ করবে এবং কি করবে, নিজের লেভেলে বা প্রিভিয়াস যে এনার্জি শেল ছিল সেই শেলে চলে আসবে। Say that the electron jump 5 to 1, 4 to 1, 3 to 1, 2 to 1. এভাবে ধরো আমরা একটা স্পেকট্রাম পেয়ে গেলাম। During jump from 5 to 1, the electron will lose a specific energy, amount of energy and produce an EM radiation of specific wavelength. এই যে 5 নম্বর শেল থেকে 1 নম্বরে যে আসলো, এই সময় সে নির্দিষ্ট ধরনের এনার্জি লস করবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট ধরনের ইএম রেডিয়েশনটা তৈরি করবে, এটা নির্দিষ্ট ওয়েভলেংথের, ঠিক আছে। দিস ইজ কল্ড স্পেকট্রাল লাইন। তো এই যে একটা লাইন তৈরি হবে এমিশনের, এটাকে আমরা স্পেকট্রাল লাইন একটা বলতেছি। উইল গেট 3 মোর স্পেকট্রাল লাইন্স ফর আদার 3 অ্যাটমস। তো প্রত্যেকটা অ্যাটমই তারা ডিফারেন্ট স্পেকট্রাল অ্যাটম স্পেকট্রাল লাইন তৈরি করবে। These 4 spectral lines constitute the emission spectra of hydrogen, এবং এই সবগুলা মিলাই এই হাইড্রোজেন স্পেকট্রামটা তৈরি করবে, ঠিক আছে। Actually only the Lyman series of hydrogen emission spectral series. তো সাধারণত লাইম্যান সিরিজটাকে আমাদের স্পেকট্রাল সিরিজ বলা হয়ে থাকে, তোমরা যেটা পড়ছো লাইম্যান, বামার, প্যাটসেন, ব্র্যাকেট, ফোন্ট, তো সেইগুলাই হচ্ছে আমাদের এই স্পেকট্রাল লাইন। আচ্ছা, অ্যাবজর্পশন এন্ড এমিশন স্পেকট্রা। তো এখানে কি বলতে দেখো, দ্য অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ দ্য এমিশন স্পেকট্রাম or the emission spectrum of an element is unique. বলতেছে যে কোনো ক্ষেত্রে আমাদের সে অ্যাটমটা যে অ্যাবজর্পশন করতেছে তার যে অ্যাবজর্পশনের ওয়েভলেংথ বা তার যে স্পেকট্রা এবং তার যে এমিট করতেছে কোনো ওয়েভলেংথ, সেটার যে স্পেকট্রা দুইটাই হচ্ছে ইউনিক, অর্থাৎ একটা অ্যাটমের সাথে অন্য অ্যাটমের কোনো মিল হবে না। দ্যাট ইজ দে অ্যাক্ট অ্যাজ ফিঙ্গারপ্রিন্ট ফর দ্য এলিমেন্ট, অর্থাৎ তারা প্রত্যেকটা এলিমেন্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ মানুষের ক্ষেত্রে যেরকম ফিঙ্গারপ্রিন্ট দ্বারা মানুষ চেনা যায় বা একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে অপরজনের মিল নাই, তো এই অ্যাটম গুলোর যে স্পেকট্রাল লাইন বা স্পেকট্রাম, এগুলো অনেকটা এরকম যে একটার সাথে অন্যটার মিল নেই। অর্থাৎ আমি যদি একটা স্পেকট্রামকে চিনতে পারি তাহলে এই মলিকিউলটাকে আমরা ডিফাইন করতে পারবো। So by analysis of the absorption and emission spectra, we can identify an atom element. অর্থাৎ আমরা যদি কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে চাই তাহলে তাদের এমিশন বা অ্যাবজর্পশন স্পেকট্রাম আমরা দেখতে পারি। যদি এটা দেখে চিনতে পারি তাহলে বুঝতে পারবো এই এলিমেন্টটা হচ্ছে সেই এলিমেন্ট যেটার মাধ্যমে আমাদের এখানে এই ডিটেক্ট করা যাবে। অর্থাৎ এখানে আমরা অ্যাবজর্পশন বা এমিশন স্পেকট্রাম অ্যানালাইসিস করার মাধ্যমে কোনো একটা আননোন কম্পাউন্ডকে বা আননোন একটা তোমার অ্যাটমকে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপালটা। তো emission spectrumটা কি আছে, emission spectrum of an element is the collection of all wavelengths or all frequencies of electromagnetic radiation emitted by atoms of that element during its transition from excited state to ground state. সহজ ভাষায় যদি আমরা বলি যে কোনো একটা সাবস্টেন্সের মলিকিউল গুলা, সরি অ্যাটম গুলা, তারা হচ্ছে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে যাইতে যে পরিমাণ যে লেভেলের বা যে ওয়েভলেংথের এইগুলা রেডিয়েশন গুলো এমিট করবে, সেইগুলোর যে কালেকশন, সেটাকে আমরা একসাথে বলবো হচ্ছে এমিশন স্পেকট্রাম, ঠিক আছে। এটা যে কোনো এলিমেন্টের জন্য বা যে কোনো মলিকুলের জন্য একটা ফিক্সড ভ্যালু বা একটা ফিক্সড একটা আইডেন্টিটি তাদের জন্য। এমিশন স্পেকট্রাম অফ অ্যান এলিমেন্ট ইজ এ লাইন স্পেকট্রাম আর ডিসক্রিট স্পেকট্রাম। হচ্ছে একটা এলিমেন্টের জন্য একটা নির্দিষ্ট এমিশন স্পেকট্রাম হচ্ছে এটা ফিক্সড বা হচ্ছে একটা লাইন বা একটা বিচ্ছিন্ন ভ্যালু। It occurs when the electron that gained energy and moved to high energy shell returns to a lower energy shell. তো যখন একটা অ্যাটম কোন একটা তোমার ইসের থেকে এনার্জি শেল থেকে সে হায়ার এনার্জি শেলে যাবে, তখন সে এই ইটা তৈরি করবে আর কি, এমিশন স্পেকট্রামটা তৈরি করবে। সরি, হাই এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যাবে। There is the emission spectrum of lithium. As we can see, the spectrum consists only few lines along the wavelength or frequency parameters. So this is a line spectrum. তো এখানে যেহেতু আমাদের এখানে জাস্ট কয়েকটা লাইন দেখতে পাচ্ছি, এজন্য এটাকে আমরা লাইন স্পেকট্রাম বলবো।
এর পাশে দেখো আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশনটা কি, যে তোমার কোনো কিছু দ্বারা অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে। অ্যাবজর্ব করাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। Absorption spectrum of an element is the fraction of the incident EM radiation which is absorbed by the elements of that element during the transition of electrons from lower energy state to higher energy state। অর্থাৎ অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে আমাদের সেই ফ্র্যাকশন, যেটা হচ্ছে কি আমরা যে পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখানে করছি আর কি, হ্যাঁ, পাস করছি বা হচ্ছে এখানে যে পরিমাণ দিয়েছি, তো তার মধ্যে সেটা কতটুকু সে অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে, এবং অ্যাবজর্ব করে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যাচ্ছে। Absorption spectrum appears as a series of black discrete bands on an otherwise continuous spectrum of radiation, EM radiation। অর্থাৎ হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম হচ্ছে আমাদের একটা মানে কতগুলা কালো, হ্যাঁ, ব্যান্ডের মতো আমরা দেখতে পাবো, যেরকম এখানে দেখতে পাচ্ছ যে পরপর কতগুলো ব্যান্ড এখানে পাওয়া যাবে, এবং সেগুলো হচ্ছে এটা, অথবা তোমার এটা কি হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম অফ, এটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস যে রেডিয়েশন আছে তার মধ্যে এই ব্যান্ডগুলো দেখতে পাবো। As we can see, there are some dark band or lines on the EM spectrum. Those band indicates the radiation absorbed by the atoms of lithium. তো এটা হচ্ছে আমাদের এই অ্যাবজর্ব করছে আমাদের লিথিয়ামটা, ঠিক আছে। তো যে যে পজিশনে দেখো এখানে লাইন ছিল, এখানে ঠিক সেই সেই পজিশনে লাইনগুলাই আছে, ঠিক আছে। এরপর দেখো স্পেকট্রা অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের স্পেকট্রা যদি আমরা দেখি, let us consider the spectra of hydrogen. We already know that the emission spectrum of hydrogen is divided into several spectral series. তো কতগুলো সিরিজ এদেরকে ভাগ করা হয়, এবং এর মধ্যে কি কি আছে দেখো, লাইম্যান সিরিজ, হ্যাঁ, এখানে লাইম্যান সিরিজের যে ইগুলো আছে ওয়েভলেংথ বা রেডিয়েশন সবগুলো হচ্ছে ইউভি রিজিয়নে। আর বামার সিরিজের ক্ষেত্রে এটা হচ্ছে 4টে ওয়েভলেংথ, তারা হচ্ছে ভিজিবল রেঞ্জে। এরপরে দেখো পার্সেন্ট সিরিজ, সেটা হচ্ছে ওয়েভলেংথ গুলা হায়ার রিজন বা ইনফ্রারেড রিজনে থাকবে। এরপর ব্র্যাকেট সিরিজ, ফোন সিরিজ, হামপ্রেস সিরিজ। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের 5টা সিরিজ, 6টা সিরিজ। লেট আস কনসিডার দ্য বামার সিরিজ অফ দ্য এমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। তো আমরা যদি এখন বামার সিরিজটা দেখি, হ্যাঁ, এমিশন স্পেকট্রামটা, when energy is given to atoms of hydrogen, the ground state electron will jump to higher energy shell। তো আমরা মনে করলাম যে n is equal to 1 থেকে n is equal to 4 এই পজিশনে গেল। Almost immediately after a few nanoseconds, the electron will return to lower energy shell by losing এনার্জি ইন দ্য ফর্ম অফ ইএম রেডিয়েশন। তো কিছুক্ষণের মধ্যেই এরা আবার কি করবে, আগের ফর্মে ফিরে আসবে, অর্থাৎ 4 নম্বর স্টেট থেকে 1 নম্বর স্টেটে চলে আসবে। Now if the electron returns to shell on 2, then the EM radiation obtained as a radiation of Balmer series। তো এরা যদি 2 নম্বর শেলে ফিরে আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বামার সিরিজে, ঠিক আছে। অর্থাৎ যেখান থেকে আসুক সে কয় নম্বর সিরিজে যাচ্ছে বা কয় নম্বর শেলে যাচ্ছে সে জিনিসটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। যদি 1 নম্বর শেলে ফিরে আসে সেটা হচ্ছে হচ্ছে তোমার লাইম্যান, 2 নম্বরে আসলে বামার, হ্যাঁ, এরপর হচ্ছে পার্সেন্ট সিরিজ, এরকম। তো এখানে দেখো আমাদের এগুলো দেয়া আছে যে কোন পজিশন থেকে আসলে এটা হচ্ছে কোনটা করবে আর কি। যদি 3 নম্বর থেকে আসে, হ্যাঁ, 3 নম্বর থেকে 2 নম্বরে আসে, অর্থাৎ আসবে তো 2 নম্বর সেলাই, 3 নম্বর থেকে আসলে সেটার কালার হবে রেড, হ্যাঁ, এই ওয়েভলেন্থে। যদি 4 নম্বর থেকে 2 নম্বরে আসে তাহলে সেটা 486 ন্যানোমিটার। এরকম বিভিন্ন ওয়েভলেন্থ বা বিভিন্ন ইসের এজন্য হবে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের এনার্জি শেল থেকে এরা 2 নম্বর এনার্জি শেলে ফিরে আসবে। Let us consider there are 4 individual atoms of hydrogen। ধরলাম আমরা এখানে 4টে হাইড্রোজেন আছে পৃথক পৃথক, each atom is at ground state, এবং প্রত্যেকটাই কি আছে গ্রাউন্ড স্টেটে, অর্থাৎ n is equal to 1 স্টেটে আছে। Now say energy is supplied to the atoms in the form of electrical or thermal energy। তো এখানে যদি আমরা এনার্জিটাকে দেই ইলেকট্রিক্যাল অথবা থার্মাল এনার্জি হিসেবে, এবং অ্যাটমটা কি করবে দেখো এক্সাইটেড হবে, এবং ইলেকট্রন গুলা তারা হচ্ছে হায়ার এনার্জি শেলে জাম্প করবে। যেমন তোমার ধরো এখানে এটা দেয়া আছে, যেখানে তোমার n is equal to 1 ইলেকট্রন গুলো ছিল, আমরা দিলাম এনার্জি দিলাম বা রেডিয়েশন দিলাম, তারা কি করবে বিভিন্ন শেলে চলে গেল, ঠিক আছে। তো যখন এরা এখান থেকে আবার ব্যাক করা শুরু করবে তখন হচ্ছে এরা এই ধরনের সিরিজ গুলো তৈরি করবে, ঠিক আছে।
ইলেকট্রন জাম্প 2 and 3, এটা হচ্ছে এখানে যাচ্ছে 2 নম্বর অ্যাটমের হচ্ছে 4 নম্বর শেলে, আগের জিনিসগুলো আর কি। During this transition, 1 EM radiation of a specific wavelength will be emitted by each atom, yielding a total of 4 radiation of specific wavelengths. তো যেহেতু 4টা হাইড্রোজেন অ্যাটম 4 ধরনের দিবে তোমার স্পেক্ট্রাল লাইন দিবে, তো এই জন্য আমাদের 4টা হচ্ছে ডিফারেন্ট ওয়েভলেংথের আমরা পাবো, রেডিয়েশন পাবো। তো এই রেডিয়েশন গুলাকে যদি একত্রিত করি তখন এটাকে আমরা বলবো হচ্ছে স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম। মানে এক্সাম্পল গুলো দেয়া আছে কোনটা কত ওয়েভলেংথে সাধারণত স্পেকট্রাম গুলো দেয়। এটা তো আগেই বললাম যে লাইম্যানে কি হবে, যে হায়ার এনার্জির থেকে ইলেকট্রন গুলা 1 নম্বর এনার্জি শেলে ফিরবে, প্যারসেনে 3 নম্বরে ফিরবে, ব্র্যাকেটে 4 নম্বরে, আর 2 নম্বরে ফিরে হচ্ছে বামারটায়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসলে দেখো আমাদের রেজোন্যান্স লাইন ইন অ্যাটমিক স্পেক্ট্রা। রেজোন্যান্স লাইন জিনিসটা কি? Resonance line is the line of longest wavelength in the atomic spectra associated with electronic transition from the ground state. অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে যখন এটা হায়ার স্টেটে যাবে, তো তখন এদের যে সবচেয়ে বড় ওয়েভলেংথটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে রেজোন্যান্স লাইন। ঠিক আছে, বা লাইন লংগেস্ট ওয়েভলেংথের যে লাইনটা পাবো। তো এখানে দেখলাম 3টে আমাদের হাইড্রোজেন আছে এবং 3টেই হচ্ছে গ্রাউন্ড স্টেটে আছে। Now energy is supplied to the atoms in atom 1, the electron jumps to shell 1, 2. তো এখানে 2 নম্বর শেলে সে ইলেকট্রনটা যাবে এবং পরবর্তীতে সেখানে 1 নম্বরে ফিরে আসবে, যার ফলে এখানে 122 ন্যানোমিটার ওয়েভলেংথ পাচ্ছে। এইভাবে যদি 3 থেকে 2 এ ফিরে আসে তখন সেটা 656, 4 থেকে যদি 1 এ আসে তখন সেটা 97। তো এর মধ্যে দেখো 2 নম্বর পজিশন যেটা। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে স্যার ওয়েভলেংথ গুলো দেওয়া আছে স্যার, এগুলো কি ফিক্সড নাকি শুধু হাইড্রোজেনের জন্য এটা হইতেছে? এটা শুধু হাইড্রোজেনের জন্য হয়েছে, বুঝছেন? যেটা আগে বলা হয়েছিল যে ভিন্ন ভিন্ন অ্যাটমের জন্য তোমার এদের স্পেকট্রাম বা হচ্ছে তোমার ওয়েভলেংথটা স্পেসিফিক হচ্ছে, অর্থাৎ কোন একটা অ্যাটমের সাথে অন্য অ্যাটমের এটা ইমিল থাকতে পারবে না, বুঝছো? অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা হবে। এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে বলা হয়েছে, বুঝছো? তো এখন দেখো হাইড্রোজেনের 3টে যে স্পেকট্রাম আমরা পাচ্ছি, স্পেকট্রাল লাইন, তো এর মধ্যে 3টের মধ্যে ভ্যালু সবচেয়ে বেশি কোনটা? রেজাইটের 656। ঠিক আছে, এই ওয়েভলেংথটা সবচেয়ে লংগেস্ট ওয়েভলেংথ, তো এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রেজোন্যান্স লাইন। ঠিক আছে। Which one of 3 lines is the resonance line? Those lines 120 nanometer and 97.3 nanometer are associated with the electronic transition from the ground state, so one of them is the resonance line. ঠিক আছে, তো এর মধ্যে দেখতে হবে যে কোনটা আমাদের গ্রাউন্ড স্টেটের সাথে সম্পর্কিত। তো এখানে হচ্ছে আমাদের 1 নম্বরটা এবং 3 নম্বরটা, অর্থাৎ এখানে 2 নম্বর থেকে 1 নম্বরে আসতেছে, এটা 4 নম্বর থেকে 1 নম্বরে আসতেছে, কিন্তু মাঝখানেটা দেখো এটা হচ্ছে n = 3 থেকে n = 2 তে আসতেছে, এই জন্য এটা তোমার রেজোন্যান্স লাইন হবে না। রেজোন্যান্স লাইন হবে এই দুইটার থেকে, অর্থাৎ গ্রাউন্ড ডিস্টের সাথে সম্পর্কিত আছে এরকম লাইনটাকে আমরা রেজোন্যান্স লাইন বলবো, এবং এই দুইটার মধ্যে যেটা হচ্ছে স্যার 2 গ্রেটার। নাম্বারটা স্যার একে একে আসলো না কেন স্যার? এটা তো তোমার আসে নাই, বুঝছো? এটা তো জাস্ট বোঝানোর জন্য বলা হচ্ছে যে সবগুলো যে একে আসবে এরকম না, যারা একে আসবে তাদেরকে আমরা লাইম্যান সিরিজ বলবো, আর যারা 2 জি আসবে স্যার। তাদেরকে হচ্ছে বামার সিরিজ বলবো। হ্যাঁ, বিভিন্নটা বিভিন্ন শেলে যাইতে বামার পারে। সিরিজ। তো এই জন্য এটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য দেখাইছি যে হচ্ছে প্রথম 1 নম্বর আর 3 নম্বর এটা হচ্ছে 1 নম্বর শেলে আসতেছে, এই জন্য এখান থেকে রেজোন্যান্স লাইনটা পাওয়া যাবে। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা হচ্ছে তোমার ওয়েভলেংথের সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে আমাদের ওই মানে রেজোন্যান্স লাইন। Now since 122 nanometer represents the longest wavelength associated with electron transition from ground state, it is the resonance line. তো যেহেতু এই দুইটার মধ্যে 122 ন্যানোমিটার বড়, তো এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রেজোন্যান্স লাইন। ঠিক আছে, তো এখন রেজোন্যান্স লাইনটা এটা আলাদাভাবে পড়ার দরকার, এটার ইম্পর্টেন্সটা কি? When the hollow cathode lamp is used, the radiation emitted from the lamp is the emission spectrum of the element being tested. বলতে যখন আমরা হলো ক্যাথোড ল্যাম্প এখানে ব্যবহার করব, এটা আমরা সামনে পড়বো, তো এখানে রেডিয়েশনটা যেটা বের হবে, তো সেটা হচ্ছে আমাদের স্পেকট্রামের সাথে রিলেটেড। ঠিক আছে, the emission spectrum contains many lines. তো emission spectrum তো অনেকগুলো লাইনের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো লাইন থাকবে, even more so than the number of lines in the absorption spectrum. তো এখানে অনেক সময় দেখা যায় স্পেকট্রাম অ্যাবজর্পশন স্পেকট্রামের চেয়েও বেশি আমরা পাই হচ্ছে এমিশন স্পেকট্রামে। Now for sodium, so far 57 absorption lines have been discovered, so the number of emission is probably higher. তো এখানে বলছে যে সোডিয়ামের জন্য আমাদের অ্যাবজর্পশন স্পেকট্রামে 57টা পাওয়া গেছে, তো তাহলে এর মধ্যে এমিশন স্পেকট্রাম আরো বেশি হবে। ঠিক আছে,
বাট অনলি রেজোন্যান্স লাইন ইজ ইউজফুল ফর অ্যানালিটিক্যাল পারপোজ, কিন্তু আমরা শুধুমাত্র রেজোন্যান্স লাইনটাকে ব্যবহার করতে পারি আমাদের টেকনিক্যাল কাজে। সো দ্য মনোক্রোমেটার মাস্ট বি এবল টু আইসোলেট দিস লাইন ফ্রম আদার লাইনস। এই জন্য মনোক্রোমেটার যেটা আছে এটাকে অবশ্যই কি করতে হবে, অন্য লাইন থেকে এই লাইনটাকে আলাদা করার সক্ষমতা থাকতে হবে। Hence, we must know the resonance line wavelength of an element before analyzing it in AAS. AAS মানে atomic absorption spectroscopy, অর্থাৎ কোন একটা মলিকুলের ক্ষেত্রে অবশ্যই আমার কি জানতে হবে, তার রেজোন্যান্স লাইনটা জানতে হবে, যাতে আমরা পরবর্তীতে যে পরিমাণ এনার্জি দেব সেই এনার্জির ওয়েভলেংথটা কত সেটা আমাদের ডিটেক্ট করতে সুবিধা হয়। বুঝছো? আচ্ছা, তো আমরা দেখো শুরু করি। এখন হচ্ছে থিওরি অফ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তখন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা পড়লাম, এখন আমাদের এই অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিটা শুরু হবে। তো এটা এখন বুঝতে পারলে সুবিধা। When a small sample of an element, usually metal ions, is soaked in concentrated HCl, যখন সামান্য পরিমাণে আমরা মেটাল এলিমেন্টকে কোনো একটা HCl এর সাথে ই করাবো, হ্যাঁ সোক করাবো মানে হচ্ছে ভিজাবো, তখন এরা কি করবে, আহ, একটা হচ্ছে ক্লোরাইড সল্ট তৈরি করবে এন্ড প্লেসড আন্ডার বনসেন ফ্লেম, একটা বনসেন ফ্লেম বা অগ্নিশিখার নিচে রাখবো। এ ক্যারেক্টারিস্টিক ফ্লেম ইজ অবজার্ভ। তোমরা যেটা পড়ছো শিখা পরীক্ষা, মনে আছে? শিখা পরীক্ষার মধ্যে সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ দিত, হ্যাঁ, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, হ্যাঁ, এরকম যে তোমার বিভিন্ন ফ্লেম টেস্ট ছিল, এই ফ্লেম টেস্ট গুলার কথাই বলা হচ্ছে। দিস ইজ বিকজ অফ এমিশন স্পেকট্রাম ফর্ম the atoms in the sample which is unique for an element। তো এটা কেন হচ্ছে, এই যে এমিশন স্পেকট্রামটা আমরা বললাম যেটা হচ্ছে এনার্জি রিলিজ করবে, সেই এনার্জি রিলিজের ফর্মটা কি হবে, এখানে হচ্ছে লাইট হিসেবে বা হচ্ছে আমরা আলো হিসেবে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং যেহেতু ভিন্ন ভিন্ন অ্যাটম তাদের ভিন্ন ভিন্ন ফর্মে এমিশন করে থাকে, তো এই জন্য তাদের কালারটাও, আলোর কালারটাও ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, this is the basis of flame test of metal ions. Atomic absorption spectroscopy is actually a modification of this procedure. তো আমাদের এই অ্যাটমিক অ্যাবজর্পশনটা হচ্ছে জাস্ট এই প্রসেসটার একটু আপডেটেড বা মডিফাইড ভার্সন। ঠিক আছে, প্রিন্সিপালটা কি বলছে দেখো, দ্য প্রিন্সিপাল অফ এএস ইজ বেসড অন দ্য অ্যাবজর্পশন এন্ড এমিশন অফ রেডিয়েশন ডিউরিং ইলেকট্রনিক ট্রানজিশন। অর্থাৎ ইলেকট্রনিক ট্রানজিশনের সময় তাদের যে রেডিয়েশনের এমিশন বা অ্যাবজর্পশন হয় সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এটার প্রিন্সিপাল হিসেবে কাজ করে। When energy is applied to an atom of an element at ground state in the form of heat or electrothermal energy, তো যখন আমরা একটা এলিমেন্টকে তার গ্রাউন্ড স্টেটে রাখা অবস্থায়, অর্থাৎ n is equal to 1 এই স্টেটে আছে ইলেকট্রন গুলা, বাইরে থেকে যদি আমরা হিট দেই বা ইলেকট্রোথার্মাল এনার্জি দেই, the atom will first excite and then emit a characteristics radiation. The emission spectrum ফার্স্ট এটা কি করবে, অ্যাবজর্ব করে হচ্ছে হায়ার স্টেটে যাবে, পরবর্তীতে এটা কি করবে, এনার্জি রিলিজ করে আবার লোয়ার স্টেটে ফিরে আসবে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা এমিশন স্পেকট্রাম। On the other hand, if this emitted radiation is applied to another atom of the same element at ground state, তো বলতেছে আমরা এই যে এমিটেড রেডিয়েশনটা আমরা অন্য একটা অ্যাটমকে দেবো একই এলিমেন্টের, তখন কি হবে, দেন দ্য অ্যাটম উইল অ্যাবজর্ব দ্য রেডিয়েশন এন্ড বি এক্সাইটেড, এবং পরবর্তীতে কি করে রেডিয়েট করবে এবং এক্সাইটেড হবে। ঠিক আছে, তো বিয়ার ল্যাম্বার্ট ল থেকে আমরা কি জানি যে এটা এ প্রপোর্শনাল টু সি, বিয়ার্স ল থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা ল অফ আই নট বাই আই, তো এটার মাধ্যমে দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট আর আই হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট। তো এইভাবে আমরা হচ্ছে দুইটার ইন্টেন্সিটির মধ্যে কম্পেয়ার করে আমরা হচ্ছে কনসেন্ট্রেশনটা বা হচ্ছে তোমার এলিমেন্টারি এটা বের করতে পারি। So we can determine the concentration of an element in a sample by applying radiations of the emission spectrum of that element। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, কোনো একটা স্যাম্পলের মধ্যে তার এলিমেন্টের কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। To produce emission spectrum, a hollow cathode lamp is used. Emission spectrum বের করার জন্য একটা আমরা ক্যাথোড ল্যাম্প ব্যবহার করব, এবং এখানে কোনো অন ল্যাম্প ফর ইচ এলিমেন্ট, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা সিঙ্গেল এলিমেন্টের জন্য সিঙ্গেল একটা আলাদা ল্যাম্প ইউজ করতে হবে, কারণ প্রত্যেকটা ল্যাম্প যাতে আলাদা আলাদা ওয়েভলেংথের রেডিয়েশন তৈরি করতে পারে। Nowadays, single lamp for multiple elements is sometimes seen. The element must be converted to atom for this to work. এজন্য প্রত্যেকটা এলিমেন্টকে অবশ্যই অ্যাটমে কনভার্ট করে নিতে হবে। So an atomizer is used to produce atoms from the sample. এজন্য স্যাম্পল থেকে অ্যাটম তৈরি করার জন্য অ্যাটমাইজার ব্যবহার করতে হবে। Now, not all the radiation in the emission spectrum are useful for analytical purpose. আমাদের সমস্ত রেডিয়েশন যেগুলো আছে এমিশন স্পেকট্রামে সেগুলো সবাই কিন্তু অ্যানালিটিক্যাল পারপাসে আমরা ব্যবহার করতে পারি না। Rather, only the resonance line is important as it is involved in the transition of atom. তো এর মধ্যে শুধুমাত্র রেজোন্যান্স লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন, অ্যাটমের ট্রানজিশনের জন্য হেল্প করে, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জির সাথে এটা রিলেটেড। So the emitted radiation from the lamp is allowed to pass through the
অ্যাটমাইজড স্যাম্পল। তো এই জন্য আমাদের কি হবে এখানে যেটা রেডিয়েশনটা আছে সেটা কি করবে ইজিলি এখান থেকে অ্যাটমাইজড অবস্থায় এখান থেকে পাস করানো হবে, অ্যাটমাইজড মলিকিউলের মধ্যে রেডিয়েশনটা পাস করা হবে এবং একটা মনোক্রোমাটার কি করবে ইউজ টু আইসোলেট অনলি দ্য রেজোন্যান্স লাইন, এবং মনোক্রোমাটার শুধুমাত্র রেজোন্যান্স লাইনটাকে সে পাস করতে দিবে ট্রান্সমিটেড রেডিয়েশন থেকে। দিস আইসোলেটেড রেডিয়েশন ইজ ডিটেক্টেড ইন দ্য ডিটেক্টর, এবং পরবর্তীতে একটা ডিটেক্টরের মাধ্যমে রেখে আমাদের আইডেন্টিফাই করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি প্রিন্সিপালের ব্যাপারটা। এরপরে আসলে আমাদের দেখো ইনস্ট্রুমেন্টেশন মধ্যে কি কি আছে দেখো, রেডিয়েশন সোর্স আগে যেটা বলছে, একটা রেডিয়েশন ল্যাম্প থাকবে, হলো ক্যাথোড ল্যাম্প সাধারণত ব্যবহার করা হয়, এবং হচ্ছে একটা শার্প লাইন তৈরি করে অ্যাটমাইজার হচ্ছে তোমার কি করবে এই মলিকুল গুলাকে বা হচ্ছে সাবস্টেন্সটাকে অ্যাটমে কনভার্ট করবে। এরপর হচ্ছে তোমার দেখো মনোক্রোমেটর কাজ তোমরা জানো যে একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লাইটকে সে শুধু পাস করতে দেবে, বাকিগুলোকে আটকায় দিবে। এরপর ডিটেক্টর হচ্ছে তোমার সমস্ত সিগন্যাল গুলোকে সে ডিটেক্ট করবে। রিড আউট ডিভাইস হচ্ছে যে অ্যাম্পলিফায়ার সিগন্যালটাকে সে রেকর্ড করে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইসের অবস্থা টোটাল, যে এটা atomic absorption স্পেকট্রামের। In addition, a chopper is present in most areas for noise reduction purpose. অনেক সময় চপার একটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, আমরা এগুলো ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো।